আচ্ছা, তো দেখেন আমাদের এইখানে আমরা এখন কি করব, আমরা যে ডোমেনটা নিব সেই ডোমেনের নাম হচ্ছে ইশাস শপ। তো এখান থেকে স্ল্যাশ দিয়ে আমরা কোথায় যাব, স্ল্যাশ দিয়ে সি প্যানেলে যাব। তো দেখেন এখান থেকে আমরা ইশাস শপ লেখার পরে এখান থেকে সি প্যানেলে যাব। সি প্যানেল কি, সিপিএ এনইএল, সি প্যানেল লিখলাম। লেখার পরে আমাদেরকে এখানে রিডিরেক্ট করবে। রিডিরেক্ট করার পরে আমরা এখানে কি করব, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিব। তো আসেন আমরা ওনার ইউজার নেম পাসওয়ার্ড আর ইউজার নেম দেওয়ার পরে কি করলাম, আমরা এখানে কি করলাম, লগ ইন করলাম। তো দেখেন আমাদের এখানে কি হয়েছে, আমাদের এখানে লগ ইন হয়েছে। লগ ইন হওয়ার পরে আমাদের প্রথম কাজ কি, আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে সার্চে গিয়ে আইএনআই লিখে মাল্টিপিএইচপি আইএনআই এডিটরে যাওয়া। তো এখানে আমরা যাব, যাওয়ার পরে এখান থেকে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। কি কি চেঞ্জ করতে হবে, তার আগে আমাদেরকে এখানে যে সিলেক্ট এ লোকেশন আছে এখানে ক্লিক করে আমাদের ডোমেনের নামটা চিনায় দিতে হবে। চিনায় দেওয়ার পরে এইখানে দেখেন কয়েকটা বিষয় আছে, যেমন হচ্ছে এখানে কি আছে, মেমোরি লিমিট, এটাকে করতে হবে আমার 1024 এম। তারপরে আর কোনটা চেঞ্জ করব বলেন তো, নিচের যে 64 এম আছে এটাকে করবো 1024 এম, তার নিচেটাও করবো 1024 এম। করার পরে 1024 এম বলতে কি বোঝায় বলেন তো, 1024 এম বলতে এখানে বোঝায়, আমরা মেগাবাইটের নাম শুনছি না, 1024 মেগাবাইট সমান সমান 1 জিবি, আর 1024 জিবি সমান সমান 1 টেরাবাইট। ঠিক আছে, সরি গিগাবাইট, 1 গিগাবাইট সমান সমান হলো 1024 জিবি। তো এখান থেকে আমরা এটা সেভ করার পরে অ্যাপ্লাই করে দিব নিচে। করার পরে বলেন তো আমরা কোথায় যাব, কি করব বলেন। আচ্ছা লোগোতে, হ্যাঁ লোগোতে ক্লিক করলাম। লোগোতে ক্লিক করার পরে এখন আমরা কি করব, আমাদের পরের কাজও হলো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কি খুঁজবো বলেন, আপু বলেন। আমি আপুরে বলতে বলছিলাম, কারণ এটা আমি ওনাকে সেদিন অনেক সুন্দর করে বুঝাইছি, একটা একটা করে নিচে থেকে খুঁজে খুঁজে বের করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখেন আমরা সফটওয়্যারে আসবো। আসার পরে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার ক্লাস লেখা আছে না, এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন এখানে ইনস্টল লেখা আছে না, এই ইনস্টলে একটা ক্লিক করব, করছি। এই ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এখানে প্রথম কাজ কি বলেন, আমাদের এইটুকুর মধ্যে, এই যে এইটুকুর মধ্যে প্রথম কাজ কি। আচ্ছা ডাব্লিউপি তুলে দিলাম, তারপরে কি করব বলেন, এখান থেকে এইটুকুতে কি করব, এইখানে আমরা শুধু অ্যাডমিন আর পাসওয়ার্ড একটা দিয়ে নিব, কারণ এগুলো আমরা পরে ভিতরেও চেঞ্জ করতে পারবো আমাদের সাইট অনুযায়ী। এখন আমি বর্তমানে যেহেতু আমি একটা রেডি সাইট ইম্পোর্ট করব, তার জন্য আমি যে কোনো একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিতে পারি। তো আমি এখানে যে কোনো একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে একটা ইমেল দিব, ঈশার ইমেল অ্যাড্রেসটা বলেন। থেকে আমি ওনার জিমেলটা দেওয়ার পরে এখানে ইনস্টলে ক্লিক করব। যদি আমাদের কোনো এরর আসে, দেখেন আমাদের একটা এরর আসছে না, যদি এই এররটা আসে তাহলে এখানে ক্লিক করে ইনস্টল করে দিব, আর যদি এরর না আসে তাহলে যেভাবে আছে সেভাবেই রান করে দিব। তো আমার এটা এখানে ইনস্টল হয়ে গেল। দেখেন হওয়ার পরে আপনাদের এইরকম নিচের দিকে আসতে পারে, একটু স্ক্রল করে উপরের দিকে চলে যাবেন। এইখানে দেখেন লেখা আছে ডাব্লিউপি অ্যাডমিন, তো এইখানে একটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কি কাজ হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের প্রধান কাজ কি বলেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমাদের প্রধান কাজ কি, আমাদের প্রধান কাজ হচ্ছে এই পেজ এপারের কোন কোন কাজ করব বলেন। পোস্ট, মিডিয়া পেজ, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, সেটিংস, এগুলোকে কি করে নেওয়া, ওপেন লিঙ্কে নিউ ট্যাব করে এগুলো সব ডিলিট করে দিব, তাই তো। তো আসেন আমরা এগুলো সব ডিলিট করে নিই। তো এগুলো সব মুভ টু ট্র্যাশ করে আমরা কি করব, ডিলিট করে নিব, থিমগুলো আমরা ডিলিট করে নিব। তো আমরা এগুলো সব ডিলিট করে নিলাম। ডিলিট করার পরে জেনারেলে যাব আমরা। জেনারেলে আসার পরে এখানে কি করব, এখান থেকে আমরা করব জিরো যেটা আছে এটাকে কি করব, ইউটিসি +6। এটা কিসের জন্য করি আমরা, এটা হচ্ছে এশিয়ার যে দেশগুলো আছে, মানে যেমন বাংলাদেশ ঢাকার যে ইউটিসি টাইমটা আছে, স্ট্যান্ডার্ড টাইম যেটা, এটা হচ্ছে ইউটিসি +6। তো এটা আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে মন্ডের জায়গায় আমরা করে দিব
সানডে, কারণ কি আমাদের দেশে সরকারি কার্য দিবস শুরু হয় রবিবার থেকে, বাট ইন্ডিয়াতে শুরু হয় সোমবার থেকে, কারণ ওদের ছুটি সোমবার রবিবারের দিন। তো আমরা এটা সেভ চেঞ্জ করে দিব, ঠিক আছে। এরপরে আমরা কি করছি, ইউটিসি +6 করে নিছি আর সানডে সানডে করে নিছি, নিয়ে সেভ চেঞ্জ করছি। করার পর আমরা যাব কোথায়, পারমালিঙ্কে। পারমালিঙ্কে আসার পর এখানে কি করব, এখানে আমরা পোস্ট নেমে ক্লিক করে এখান থেকে সেভ চেঞ্জ করে দিব। তো সেভ চেঞ্জ করছি, করার পরে এখন আমাদের কাজ হবে কি, যেহেতু আমরা ব্যাকআপটা, ধরেন আমি একটা পূর্বে ওয়েবসাইট ডিজাইন করে রাখছি, সেই ব্যাকআপটা এখানে নিয়ে আসব। তার জন্য আমার কি করা লাগবে, আমার সেই ব্যাকআপটা আপলোড করা লাগবে এখানে। তো ব্যাকআপ আপলোড করব কি করে, আমরা একটা প্লাগইন দিয়ে। তো প্লাগইনটার নাম কি, তো এখান থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনে ওপেন লিংকে নিউ ট্যাব করলাম, উপরে ট্যাবগুলো কেটে দিই। তো এখান থেকে আমরা কি করব, একটা প্লাগইন ডাউনলোড করব যার নাম হচ্ছে অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। করার পরে এখান থেকে আমরা কি করব, এই যে এই আইকনটা, এইটাকে আমরা করব ইনস্টল। তো তারপরে এটা আমরা অ্যাক্টিভ করে দিলাম। দেখেন আমাদের এই প্লাগইনটা যখন ইনস্টল হয়ে যাবে, এখানে আমরা কি করব, আমাদের ব্যাকআপটা ইনস্টল করব। তার জন্য কি করব, এখান থেকে আমরা যাব ইম্পোর্টে। ইম্পোর্ট কি আর এক্সপোর্ট কি বলেন তো? এক্সপোর্ট হচ্ছে যেটা আমরা বাহিরে পাঠিয়ে দিব, আর ইম্পোর্ট যেটা যেটা আমরা আনবো। অ্যাকাউন্টিং এর ভাষায় হচ্ছে, তো ফ্রিল্যান্সিং এর ভাষায় হচ্ছে যেটা আমরা আমদানি এবং রপ্তানি করব। তো আসেন এখান থেকে দেখেন, এই যে 64 এমবির ইরোডটা আমাদের থাকে ঠিক করার পরেও। তার জন্য আমরা এখানে আবার যাব, সিপিতে একটু ক্লিক করব। করার পরে এখান থেকে সিপিতে ক্লিক করি। এখানে যে ইরোডটা আছে না, এই যে এখানে যে ইরোডটা আছে 64 এমবি উঠে আসছে, এটা সলভ করার জন্য এখানে আমরা আবার সি প্যানেলে আসার পরে এখানে INI লিখে সার্চ করে এইটাতে যাব। যাওয়ার পরে কিছু না, শুধু আমরা অ্যাপ্লাই করে দিব। কি অ্যাপ্লাই করব, এখানে আমাদের ডোমেনের নামটা সিলেক্ট করে এখান থেকে নিচে গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। করার পরে যদি এখানে আমরা একটা রিলোড দিই, দেখেন এটা 1 জিবি হয়ে গেছে। এখন আমরা এখানে ইম্পোর্ট ফাইলে যাব, আমাদের যে ব্যাকআপ ফাইলটা আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া ছিল সেইটাকে আমরা কি করব, এখান থেকে চিনায় দিয়ে ওপেন করে দিব। দেখেন আমাদের আপলোডটা শুরু হয়ে গেছে, তাই না? তো আপলোডটা হোক, ততক্ষণ আমরা কি করব, একটু ওয়েট করি। তো আমাদের এটা আপলোড হওয়ার পরে আমরা প্রসিড করার পরে এখানে কি আসছে, ফিনিশ আসছে। তো এখানে আমরা ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পরে দেখেন এখানে যে আমরা এখানে একটা রিলোড দেই, আমাদের এটা কি হবে, আমাদের এখানে লগ ইন যাবে, তাই না? তো আমরা আপনাদেরকে লগ ইনের পাসওয়ার্ডটা দিয়েছিলাম, যেটা প্রথমে ছিল, পরে তো আমরা চেঞ্জ করে নিছি। তো আগের পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করি। হ্যাঁ, তো লগ ইন করে নিই। তো এখানে আমরা লগ ইন করলাম। দেখেন লগ ইন করার পরে কি হয়েছে, আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে। আমাদের এখান থেকে যদি আমরা ওয়েবসাইটটা ভিজিট করি, তো দেখেন এইখানে এটা এরকম হয়ে আছে, তাই না? আমাদের সবারটাই ডিফল্টে এরকমই হয়ে আসছে। তো এখন আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এখান থেকে এই লোগোটা চেঞ্জ করতে হবে, প্লাস হচ্ছে আমাদের কি কি চেঞ্জ করতে হবে, এখানে আসার পরে এইটা চেঞ্জ করতে হবে, এইখানে এইটা ফুটারের এইটা চেঞ্জ করতে হবে, তাই না? আর তো আমাদের আর কি কোনো চেঞ্জ আছে? আর কোথাও কি আমরা চেঞ্জ করছিলাম? আর আমরা কোথাও চেঞ্জ করি না ওইভাবে। তো আসেন সর্বপ্রথমে আমরা চেঞ্জ করব কোনটা, আমরা চেঞ্জ করব এই যে এইটা, ঠিক আছে? এটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের এখানে কাস্টমাইজে চলে আসছে। দেখেন এখানে কোথাও একটা ফুটার লেখা আছে, দেখতে পাচ্ছেন? তো আমরা এই ফুটারে ক্লিক করব। ফুটারে ক্লিক করার পর একদম নিচের দিকে যদি স্ক্রল করে যাই, দেখেন এই যে এখানে দেখছেন লেখা আছে নিরাপদ ডিলস। এখানে আমরা এখন কি করব, আমাদের যে ডোমেনের নাম, আপনারটা এখানেই থাক। তো এখান থেকে একবারে নিচের দিকে সেখানে লিখছি, দেখেন আমি যদি এখানে এখন প্রিভিউতে দেখি, এখানে চেঞ্জ হয়েছে। তো এইভাবে চেঞ্জ হয়ে যাবে। তো চেঞ্জ করার পরে এখানে এটা পাবলিশ করে দিব। দেওয়ার পরে যদি এখান থেকে একটু ব্যাক করি, এই যে ব্যাক বাটনে, তারপর আমাদের কি আছে, এখানে লোগোটা আছে না? তো হুমায়রা আপনার লোগোটা হোয়াটসঅ্যাপে একটু জিপ করে দিবেন। যদি আমি এই ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি,
যদি আমি কোনো ফোল্ডার মানে ফাইল যদি জিপ করতে চাই, সেই ফাইলের উপরে আমি কি করব, ধরেন এই যে হারপার ক্লাস আছে না, এটা আমি এখন জিপ করে পাঠাতে যেতেছি। তার আগে ভাবেন যে জিপ কেন করে। জিপ করে এই জন্য যে একটা ফাইলে, সব ফাইল কিন্তু সব জায়গাতে যায় না। হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে একটা ফাইলটি পাঠান, অনেক সময় অনেক ফাইল যেতে যায় না, আবার কিছু সময় কি হয় সাইজ অনেক বড় থাকে না একটা ফাইলের, জিপ করলে সাইজটা কমে আসে। ঠিক আছে, এর জন্য জিপ করে পাঠায়। আর দ্বিতীয়ত কি, জিপ করলে একসাথে অনেকগুলো ফাইল একটার মধ্যে করা যায়। ব্যাগ যেটা আমরা যদি হাতে করে কাপড় চোপড় নিয়ে যাই কোথাও, কয়টা কাপড় চোপড় নিতে পারবো, বাট ব্যাগে নিলে ওটা অনেক জায়গায় নিয়ে যেতে পারবো না। এই জিপটা হচ্ছে একটা ব্যাগের মতো। দেখেন জিপের উপর যদি আপনারা দেখেন এখানে, তাহলে এখানে একটা চেনের মতো অপশন আছে। তাহলে চেন কি, ব্যাগেই চেন থাকে। তার মানে কি ওর মধ্যে প্যাক করে কিছু একটা দিছে, যেটা আমরা কি আনজিপ করে আবার খুলি। মানে ব্যাগটা যখন আবার আপনি খুলে দেন তখন এটা আনজিপ হয়ে যায় না। হ্যাঁ, এটাই হচ্ছে জিপ আর আনজিপ। মানে যখন আপনি একটা প্রোডাক্টকে অথবা একটা ফাইলকে জিপ করবেন, তার মধ্যে অনেক কিছু থাকতে পারে। একসাথে পাঠানোর জন্য আমরা জিপ করি, আর একটা একটা করে পাঠাতে অনেক সময় লাগে কিন্তু। এর জন্য জিপ করে একটা ফোল্ডারের মধ্যে সব দিয়ে দেন। আপনার কাছে ধরেন 100টা ছবি আসছে, আমাকে 100টা ছবি আপনি পাঠাবেন, মানে মেল করেই পাঠাবেন। এখন 100টা ছবি আপনি একবার একবার করে সিলেক্ট করবেন, প্রতিবার একটা একটা করে মেল করবেন, তাহলে আমার মেল করে ফাইলটা পাইতে অনেক কষ্ট হবে না? তার মানে কি, আপনি যত 100বার মেল করছেন, আমাকে 100বার তাহলে ওই ছবিটা ডাউনলোড করতে হবে। আর আপনি যদি আমাকে জিপ করে একটার মধ্যে 100টা ছবি দেন, আমার কতটা কষ্ট হবে? এখন এইটা এখন আপনি কি করবেন, জিপ করবেন, তাই না? দেখেন আমার এই ফোল্ডারের মধ্যে অনেক ফাইল আছে না। আমি এখন কি করব, এটা যদি আমি জিপ করতে চাই, তাহলে এটার উপরে রাইট ক্লিক করব, করার পর এখানে সেন্ড টুতে গিয়ে কম্পোজ জিপের জিপ ফোল্ডারে ক্লিক করলাম। দেখেন আমার এটা কি হচ্ছে, কম্পোজিং জিপ হচ্ছে। দেখেন সবগুলো ফোল্ডার সে কি করছে, একটা জিপ করে নিচ্ছে। এই যে দেখেন এখানে জিপ চলে আসছে, জিপ চলে আসছে না? এখন আমি যদি এটা কাউকে পাঠাই, সবগুলো একবারে চলে যাবে। কিন্তু আমি এখানে দেখেন আরেকটা বিষয় দেখেন, আমি যে এখানে হোয়াটসঅ্যাপে আপনাদের গ্রুপে এই ফোল্ডারটা পাঠাচ্ছি, এটা কিন্তু যাবে না। দেখি যায় কিনা, আসেনি একটু দেখিনি। যাবে? হ্যাঁ যাবে, ফোল্ডার যাচ্ছে না। একটা একটা করে দেখেন এই যে ফাইলই যাচ্ছে, কিন্তু একটা একটা করে আপনাকে ডাউনলোড করা লাগবে। তো এইটা যে সুবিধা, নাকি আমি যদি এখন আপনাদেরকে এখান থেকে জিপ করে দেই, এখান থেকে আমি যখন জিপটা আপনাদেরকে দিই, দেখেন একটা জিপের মধ্যে এই যে 29 MB ফাইল হয়েছে, সেন্ড করলেই চলে যাবে এটা। ধরেন আমি বলি, এইখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে? এই ফোল্ডারটার মধ্যে যা আছে এগুলো আমি আপনাদেরকে দিব। আমি এই ফোল্ডারটা কি করলাম, এখান থেকে ওপেন করে একটু ছোট করে নিই, বোঝানোর ক্ষেত্রে, ঠিক আছে? ছোট করে নিলাম, ঠিক আছে? ছোট করার পরে আমার এই ফোল্ডারে মনে করেন যে এই ফাইলগুলো যেগুলো আপনি আপনাদেরকে দিবে এখানে আসছে। আমি কি করলাম, এগুলো যেটা যেটা আমি ধরেন ফার্স্ট ক্লাস দিব, আমি সবগুলো এখানে পিপিটি এক্স আছে না, এটা না দিয়ে আমি আপনাদের শুধু পিডিএফ গুলো দিব। আমি কন্ট্রোল প্রেস করে ওই ফাইলগুলো শুধু সিলেক্ট করতেছি, ঠিক আছে? সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে এইখানে এনে এটাতে ছেড়ে দিলাম, চলে আসছে এখানে, চলে আসছে না? তো দেখেন এখানে কি হয়েছে, এগুলো চলে আসছে, তাই না? এখানে চলে আসছে না এগুলো? এখন আমি এই ফাইলটা আপনাদেরকে ধরেন পাঠাবো, তাহলে কি করব, এখন এখান থেকে এটা জিপ করব, করে আপনাদেরকে আমি এই কটা ফাইল দিয়ে দিব। আর যদি জিপ না করতাম, তাহলে আপনাকে আমার কি করে দেওয়া লাগতো, এই ভিতরে সবগুলো একটা একটা করে দেওয়া লাগতো। তো এটাই হলো জিপ, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন এইখান থেকে আমরা আসলাম কি, ফুটারে আসলাম, তাই না? ফুটারে আসার পর এটা আমরা চেঞ্জ করছি, করে পাবলিশ করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, লোগোটা চেঞ্জ করব। তো হুমারে লোগোটা দিছেন। তো তারপরে দেখেন এখানে আমাদের এই যে নিরাপদ ডিলস লেখা আছে না, এইটা আমরা কিছুক্ষণ পরে চেঞ্জ করব, ঠিক আছে? নিচের অ্যাবাউট আস লেখা আছে না, এটা আমরা একটু পরে চেঞ্জ করব। তার আগে আসেন আমরা লোগোটা চেঞ্জ করে নিই, এই যে উপরে লোগোটা আছে না, এটা চেঞ্জ করে নিই। তো ঈশা আমাদেরকে লোগোটা দিছে, আমরা লোগোটাকে ডাউনলোড করে নিয়ে আসি। তো আমাদের হুমায়রা আক্তার ঈশা, আপনাদের সাথে এতদিন ক্লাস করে আপনারা জানেন না। তো এখান থেকে আমরা টপ বারে যাব, টপ বারে যাওয়ার পর এই লোগোতে ক্লিক করে এখান থেকে দেখেন লেখা আছে আমাদের, কি লেখা আছে, এই যে নিরাপদ ডিলস লেখা আছে, এখানে সিলেক্ট ইমেজ, এখান থেকে সিলেক্ট করব, ইমেজটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমরা কি করলাম, এখন এটাকে সিলেক্ট করে নিলাম, আমাদের এখানে লোগোটা
চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, যদি লোগোটা ছোট করতে চাই তাহলে এখানে লোগো ম্যাক্স উইথ যেটা লেখা আছে এখানে আমরা সাইজটা দিয়ে দিব। তো 120 দিয়ে দিলাম, আমরা পিক্সেলটা অটোমেটিক নিয়ে নিবে। পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পরে আমাদের এখানের কাজ শেষ। আমরা এখান থেকে লগ আউট করে মানে কেটে দিলাম। আমাদের এখানে লোগো চেঞ্জ হয়েছে, কিন্তু লোগো চেঞ্জ হইলেও আমাদের একটা জিনিস এখনো চেঞ্জ হয় নাই, সেটা হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ডের উপরে এখানে নিরাপদ ডিলস লেখা আছে না এখনো। তো এটা চেঞ্জ করতে হলে আমরা কোথায় যাব? সেটিংয়ে যেয়ে জেনারেলে যাব, তাই না? তো জেনারেলে আসলাম, এখান থেকে আমরা লিখি কি ঈশা শপ, তাই তো? ইয়েস কালেকশন। ইসি দিছেন? কালেকশনস, আচ্ছা। দেওয়ার পরে আমরা এখানে কি করব? এখানে আমরা কি করব? চুজে সাইডের আইকনটা দিব, বলছিলাম মনে আছে? এই যে উপরে যেমন গুগলের আইকন থাকে, ফেসবুকের আইকন থাকে, এরকম আইকন দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে আইকনে ক্লিক করব। করার পরে এখান থেকে যেটা আমাদের পছন্দ সেটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা ওইটুকু জাস্ট আইকন হিসেবে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এখান থেকে কি করব? সেভ চেঞ্জে ক্লিক করব। দেখেন আমাদের তাহলে এখানেও চলে আসবে, এটা আসছে। তো আমাদের এখানেও চলে আসছে। এখানে যদি আমরা একটা রিলোড দেই আমাদের এখানেও এটা চলে আসবে। তো এরপরে আমরা যেটা চেঞ্জ করব সেটা কোনটা? এই যে দেখেন এইখানে যেটা লেখা আছে না নিরাপদ ডিলস, মাথায় নেন সবাই, এইখানে যে লেখা আছে না নিরাপদ ডিলস, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে দেখেন এই যে ইউএক্স ব্লকস লেখা আছে না, দেখছেন এটা? এই ইউএক্স ব্লকস এর এই ব্লকে ক্লিক করব। ইউএক্স ব্লক লেখা আছে না অ্যাডমিন প্যানেলে? ইউএক্স ব্লক লেখা আছে দেখেন। এই যে পেজের নিচে কমেন্ট, হ্যাঁ হ্যাঁ, ইউএক্স ব্লগে ক্লিক করলে দেখেন নিচের দিকে লেখা আছে ফুটার অ্যাবাউট আস। হ্যাঁ, ক্লিক করেন যদি আপনাদের চেঞ্জ না থাকে। তো এখান থেকে আমরা ফুটার অ্যাবাউট আছে দেখেন নিচে এডিট লেখা আছে না, এই এডিটে একটা ক্লিক করব। হ্যাঁ, এডিটে ক্লিক করলে দেখেন প্রথমেই লেখা আসবে নিরাপদ ডিলস লেখা আসছে। তো এইখানে শুধু নিরাপদ ডিলসটাকে আমরা তুলে দিয়ে কি দিব? আপনাদের যে শপের নাম সেই শপের নামটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে শপের নামটা দিয়ে দেই। হ্যাঁ, কি করাইলেন আপনি? এই যে খালি শপের নামটা চেঞ্জ করছি। ওয়েবসাইটটা দেখি তাহলে এইখানে কিছু ফেসবুক, তারপর ইমেল আর ইউটিউবের আইকন আছে না? তো এই আইকনগুলোর মধ্যে আমরা যদি কখনো লিঙ্ক দিতে চাই তাহলে আমরা কি করব? ধরেন আমাদের ফেসবুকের যে পেজের লিঙ্কটা আছে সেটা কপি করে এনে আমরা এই যে দেখেন এখানে নিচে ফেসবুক হ্যাশ দেওয়া আছে না, এই হ্যাশটুকু সিলেক্ট করে জাস্ট এর মধ্যে ওই লোগোটা বসায় দিই, মানে লিঙ্কটা ওই না না ফুটার এডিটে যাওয়ার দরকার নাই, এইখানেই এই হ্যাশের মধ্যে ওই লিঙ্কটা বসায় দিবেন। হ্যাশটা তুলে দিয়ে ওইখানে জাস্ট লিঙ্কটা বসায়, হ্যাশটা সিলেক্ট করে ওর মধ্যে লিঙ্কটা বসায় দিবেন, হ্যাশটা যেন না থাকে। ঠিক আছে, হ্যাঁ। এখন যদি আপনারা চাইতেছেন, ধরেন ইউটিউব নিছেন না, এখান থেকে চাইতেছেন ফাইবারের লোগো চাইতেছেন, সাপোজ ফাইবার অ্যাকাউন্ট অ্যাড করতে চাইতেছেন এর সাথে, তাহলে কি লিখবেন? এখান থেকে আসেন ফাইবারের ইয়েটা আমরা নিয়ে আসি। তাহলে দেখেন শুধু কি করবেন, ফাইবার যে লেখাটা আছে না এই লেখাটা নিবেন, নেওয়ার পরে এই যে হ্যাশের পরে একটা সেমিকোলন দেওয়া আছে না, তারপরে একটা স্পেস দিবেন, দিয়ে ফাইবার ইকুয়াল দিয়ে এখানে একটা কোটেশন মার্ক দিয়ে দিবেন, ডবল কোটেশন দিয়ে যদি দেখেন এখন আমি আপডেট করি এখানে, আর আমাদের এই ওয়েবসাইটটা এখান থেকে রিলোড করি, দেখেন এখানে আরেকটা আইকন আসার কথা কিন্তু আসে নাই। থামেন দেখি আসে কিনা। হ্যাঁ, না না না, তো এখানে আমরা লিঙ্কইন লিখলাম, যে এই যে দেখেন লিঙ্কইন লেখছে, যে লিঙ্কইন চলে আসছে, দেখছেন? তো মানে যেগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আর কি সাপোর্টেড এগুলো লিখলেই ওখান থেকে ওটা চলে আসবে। না না, আমি দেখেন এখানে 4টা দিছি। এই যে দেখেন ফেসবুক ছিল না আমাদের, ইমেল ছিল, ইউটিউব ছিল,
তারপর জাস্ট আমি লিঙ্কইন এখানে লিখে দিচ্ছি, লিঙ্কইন লিখে ইকুয়াল টু কোটেশন মার্ক দুটো দিয়ে দিছি, দেওয়ার পরে ওখানে মাঝখানে হ্যাশ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো কিছু চাইতেছি না, এখানে লিখলে এটা চলে আসবে। তো আমি এগুলো চাইতেছি না, এখানে আপডেট করে দেই, আপডেট করার পরে এখান থেকে একটা রিলোড দিয়ে দিই। না আপনাদের কিছু করার দরকার নেই ওইখানে। কোনটা? হ্যাঁ ওই তাহলে আপডেট করে দেন। হ্যাঁ এই যে অ্যাবাউট রাখছি না, এটা আপনাদের সম্পর্কে, ঠিক আছে? ভবিষ্যতে যদি আপনাদের সম্পর্কে আপনারা কিছু লিখতে চান, মানে আপনাদের সব সম্পর্কে, তখন লিখে আমরা যেভাবে লিঙ্ক পেজ কানেক্ট করতাম ওভাবে কি করে কানেক্ট করবেন সেটা দেখাই দিচ্ছি। এই সিইওর মেসেজ এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, অসুবিধা নেই। একটা কোম্পানিতে যেগুলো থাকে আমি সেগুলো আপনাদের এখানে দিয়ে রাখছি। তারপর দেখেন এখানে রিফান্ড পলিসি, রিটার্ন পলিসি, প্রাইভেসি পলিসি, এগুলো আপনাদের সবারই থাকে। এটা প্রতিটা ওয়েবসাইটের বাধ্যতামূলক যে থাকতেই হবে। তো তারপর দেখেন এখানে কি আছে, আমাদের এখানে আছে না ভিজিট আওয়ার ফেসবুক পেজ। আপনি যদি চান এখান থেকে এই যে ইন্টারিয়র ইমেল আছে না, এটা চেঞ্জ করে এখানে আপনাদের ফেসবুক পেজের যে লোগোটা, ফেসবুক পেজের একটা স্ক্রিনশট এনে এখানে রেখে দিতে পারেন, লিঙ্ক কানেক্ট করে দেবেন, কেউ ক্লিক করলে আপনাদের ফেসবুক পেজে ডিরেক্ট চলে যাবে, যেটা আপনার এখানে করলেও হবে। ঠিক আছে? স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে এক বলতেছি। বছর পরে যখন আমরা সাপোজ ধরেন 1 বছর আপনাদের তো ওয়েবসাইটের ডোমেনের মেয়াদ আসছে, তো 1 বছর পর তো এটা শেষ হয়ে যাবে, তখন আপনারা এই ওয়েবসাইটের ডিজাইনটা কোথায় পাবেন? তখন আমি তো নাই, তখন আমি অন্য দেশে। ঠিক আছে? তো তখন কি করবেন, এই যে আপনাদের এখানে একটা প্লাগইন ছিল না অল ইন ওয়ান মাইগ্রেশন, আপনারা যখন প্রতিদিন কাজ করবেন, প্রতিদিন বলতে কি আপনারা ধরেন আজকে প্রোডাক্ট আপলোড করলেন না, প্রোডাক্ট আপলোড করছেন, কালকে প্রোডাক্ট আপলোড করলেন, এভাবে তো অনেকগুলো আস্তে আস্তে প্রোডাক্ট হবে। এখন কি করবেন, প্রতিদিন প্রোডাক্ট আপলোড করার পরে একবার করে এখান থেকে আসার পরে এই যে দেখেন এখানে লেখা আছে না এক্সপোর্ট, এই এক্সপোর্টে একটা করে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ডাউনলোড করতে বলবে। মানে দেখেন আমি যেখানে এক্সপোর্টে ক্লিক করি, এক্সপোর্টে ক্লিক করার পরে আমার এখানে যে এক্সপোর্ট টু সাইট লেখা আছে না, এখানে একটা ক্লিক করব, করে ফাইলে ক্লিক করব। দেখেন প্রিপেয়ারিং হচ্ছে না এক্সপোর্ট, এই এক্সপোর্টটা করার পরে এখানে আমাকে ডাউনলোড করতে বলবে। আমি কি করবো, এটা ডাউনলোড করে রাখবো। তাহলে আজকে আমি যতটুকু কাজ করছি আমার এটার ব্যাকআপ আমার কাছে নেওয়া থাকলো। এখন ধরেন আপনি ভুলবশত কোনো কিছু ডিলিট করে ফেলছেন আপনার ওয়েবসাইটে, কিন্তু ওটা খুঁজে পাচ্ছেন না, তখন আবার এই ব্যাকআপটা আপলোড করে দিবেন, আবার মনে করেন সেই আগেরটা চলে আসবে। ওই যে এক্সপোর্টে গিয়ে আবার আপলোড করে দিবেন, ইম্পোর্টে গিয়ে আবার আপলোড করে দিবেন, যেভাবে ব্যাকআপ আপলোড করলেন না, আমি যেটা দিয়েছিলাম ওটা আপলোড করলেন, ওই ফাইলটা আবার আপলোড করে দিবেন। এই দেখেন আমার এখানে ডাউনলোড করতে বলতেছে না, এটা যদি আমি এখন ডাউনলোড করে রাখি, ডাউনলোড করে ধরেন আমি কি করবো, এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। আমি ধরেন ডাউনলোড করে কি করব, কোনো একটা ফোল্ডার বানাবো আমার, এই যে এগুলো ড্রাইভ আছে না, এগুলো ড্রাইভের মধ্যে কোনো একটা জায়গাতে আমি ফোল্ডার বানাবো, যেটাতে কি দিব, আমি শুধু দিব আমার ওয়েবসাইট ব্যাকআপ নামে একটা ফোল্ডার বানাবো। কত তারিখের আমি ব্যাকআপ নিচ্ছি ওই তারিখ অনুযায়ী ওর ভিতরে আরেকটা করে ফোল্ডার বানাবো না, ওই ফাইলটা আমি ওর মধ্যে রেখে দিব, ব্যাস আমার ঝামেলা শেষ। তাহলে আমি যত তারিখের আমার ব্যাকআপ প্রয়োজন, 1 বছর পর যে যদি আমার ওই 1 বছর আগের ব্যাকআপ প্রয়োজন হয়, জাস্ট ওটা ইম্পোর্ট করে দেবো আমার সাইড। আবার সি ড্রাইভে করবেন না, এগুলো সি ড্রাইভ বাদে যেগুলো আছে এগুলোতে করবেন। আরে বলি, তো ধরেন আমি এই ড্রাইভের মধ্যে আসলাম, আসার পরে এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি। তো কি করবো, এখানে রাইট ক্লিক করে নিউয়ে যাব, এখান থেকে নিউ থেকে ফোল্ডার দেওয়ার পরে লিখি ওয়েবসাইট, ওয়েবসাইট ব্যাকআপ লিখছি, লেখার পরে আমি কি করলাম, একটা ফোল্ডার বানাইলাম। এর মধ্যে কি করব, আমি ধরেন আজকে যে ব্যাকআপটা নিচ্ছি এর জন্য এর ভিতরে আরেকটা ফোল্ডার বানাই, এখানে নিউ ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে আজকে কত তারিখ, 15/01, এখানে কিন্তু ডট নাই না ফোল্ডারের মধ্যে, এটা মাথায় রাখবেন। 15/01 কত দিব, 2025। আমি বুঝলেই হইলো কি করে ফোল্ডার দিলাম কত তারিখের। দেখেন 15 তারিখ 1 মাস 2025 সালে আমি এই ব্যাকআপটা নিচ্ছি। তো এখন আমি এই ফোল্ডারের মধ্যে কি করব, এই ফোল্ডারের মধ্যে আজকের আমার যে ব্যাকআপটা আছে, ধরেন এখানে এই যে এই ব্যাকআপটা আমি যেটা আপনাদের দিলাম না, এই যে এই ব্যাকআপটা, এই যে এইটা ধরেন আমার আজকের ব্যাকআপ, ঠিক আছে? আমি এই ফোল্ডারের মধ্যে কি করব, এই ব্যাকআপ এনে রেখে দিব। তাহলে এটা আমার কি হবে, আজকের ব্যাকআপের মধ্যে থেকে গেল। এরপরে ধরেন আমি আবার 16 তারিখে একটা ব্যাকআপ নিচ্ছি, তাহলে এখান তারপরে আবার কি করব, 16 তারিখের একটা ফোল্ডার ক্রিয়েট করব, 16/01/2025।
এর মধ্যে ধরেন আবার 16 তারিখে যদি আমি কোনো ব্যাকআপ নিই, ওই ব্যাকআপটা নিয়ে এটা জিপ করার কোনো দরকার নাই। পাঠাবেন তখন জিপ করবেন। এই যে এখানে দেখেন যে ব্যানারটা চেঞ্জ আছে না, ব্যানার আছে না দেয়া, উপরে আমাদের যে ব্যানার আছে না, ধরেন আপনি একটা ব্যানার ডিজাইন করছেন, তো এখানে এখন ব্যানার আপনি দিবেন না, তো এটা কি করে দিবেন, এলিমেন্টারের মধ্যে তো যায়, আমরা ওখানে থেকে একটা ফটো সিলেক্ট করে দিতাম, চেঞ্জ হয়ে যেত। বাট এইখানে আপনার এত কষ্ট করার দরকার নাই। গতকালকে আমরা এখানে যে প্রোডাক্টের ক্যাটাগরি বানানো দেখাইছিলাম না, এইখানকার ব্যানার চেঞ্জটাও ঠিক ওই রকমই। কি করবেন, এই যে কাস্টমাইজ না, এডিট পেজ আছে না, এডিট পেজের নিচে দেখেন এডিট উইথ ইউএক্স বিল্ডার লেখা আছে, দেখছেন? দেখেন লেখা আছে এডিট উইথ ইউএক্স বিল্ডার। আপু চলে যাচ্ছেন? দেখেন এখান থেকে আমরা এই ব্যানারটা চেঞ্জ করতে হলে কি করে চেঞ্জ করব? তা আমরা তো আগে করতাম এলিমেন্টর দিয়ে, তাই না? তো এখান থেকে আমরা কি করব, এডিট পেজে যাব, এডিট পেজে এখান থেকে দেখেন এডিট উইথ ইউএক্স বিল্ডার লেখা আছে না, এইখানে জাস্ট একটা ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখেন আমাদের এটা লোডিং নিচ্ছে না, লোডিং নেওয়া শেষ হোক, দেখেন আমাদের এই সাইডে অপশন চলে আসবে। আচ্ছা, তো দেখেন এইখানে উপরে এই যে স্লাইডার লেখা আছে না, এই স্লাইডারটাই হচ্ছে আমাদের এই ইমেজের এইটা। তো আমরা এখানে কি করব, এটাকে একটু ড্রপ ডাউন করব, এখানে দেখেন যে ব্যানার লেখা আছে না, এই সেটিং এ ক্লিক করে এটাকে ডুপ্লিকেট করে দিব। তিনটা হয়েছে, দেখেন এখানে তিনটা হয়ে গেছে না, বলেন? দেখেন এখান থেকে স্লাইডার আছে না, স্লাইডারের সামনে একটা তীরের মতো আছে না, এই তীরে ক্লিক করলাম, করার পরে আমরা আসলে একটা ব্যানারের একটা স্লাইডার আরেকটা স্লাইডার নিব, ঠিক আছে? নেয়ার জন্য এখানে দুটো স্লাইডার দেখাচ্ছে না, এখানে একটা ব্যানারের উপরে রাইট সেটিং এ রাইট ক্লিক করে দেখেন ডুপ্লিকেট আসছে, এই ডুপ্লিকেটে ক্লিক করলাম, করার পরে আমার দেখেন এখানে এখন তিনটা হয়ে গেছে না, যে কোনো একটা সেটিং এ ক্লিক করে আমি এখানে অপশনে ক্লিক করলাম, করার পরে এই যে দেখছেন এখানে ইমেজ দেখাচ্ছে, এখানে যে কি আছে চেঞ্জ মিডিয়া আছে না, এখানে ক্লিক করলাম, আপলোডে যাই, যে ইমেজটা দিব সেই ইমেজটাকে নিয়ে আসি, নিয়ে আসছি, চলে আসছে, এটাকে এখন এখান থেকে ইউজ দিস ইমেজ করে দিলাম। চলে আসছে ইমেজ, দেখছেন আপু একবারে সমান হয়ে গেছে, ইমেজ ছোট ছিল না, আপনি যেই সাইজে বানায় ওরকম করে দিব, অসুবিধা নেই। অনলাইন থেকে করতে পারেন। তো এখান থেকে এটা আমি এখন অ্যাপ্লাই করে দিয়ে আপডেট করে দিলাম, ঠিক আছে? আপডেট করার পর যদি এখন আমি ওয়েবসাইটে ভিজিট করি, আমার আরেকটা ট্যাবে ভিজিট করি, এখানে আপনি চাইলে 10-15টাও ব্যানার দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এই যে আমি তো 3টা করলাম না, আমি 3টা ব্যানার করলাম না, আপনারা এখন কি করবেন, এখানে যদি আরো ব্যানার দিতে চান, শুধু এইটার উপরে একটা ক্লিক করবেন আর ডুপ্লিকেট করবেন আর পিকচারটা চেঞ্জ করে দিবেন। আমরা যে ওয়েবসাইটের লিংকটা দিছিলাম ফেসবুক পেজে, হ্যাঁ, তো মানে এটা দিব না ওটাই থাকবে? এটা যেটা দিছিলেন না, এই যে শপের যেটা, ওটা অটোমেটিক এখন যে ক্লিক করলে এই ওয়েবসাইটই দেখাবে, লিংক কোনো পরিবর্তন হবে না। বলেন? দেখেন এখানে আমি যদি প্রোডাক্টের এখন ক্যাটাগরি আরেকটা দিতে চাই, ঠিক আছে? প্রোডাক্টের আমি আরেকটা কি করব, ক্যাটাগরি দিব, তাহলে আমি কি করব, ধরেন আমার এখানে ক্রিম আছে, আমি এর নিচে টি শার্ট রাখতে চাইতেছি, তাহলে আমি এখান থেকে প্রথমে টাইটেল যেটা আছে এটাকে রাইট ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট করলাম, করার পরে এই যে এখানে ব্যাক আছে, ব্যাকে একটা ক্লিক করলাম, দেখেন এখানে দুটো টাইটেল হয়ে গেছে না, এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসলাম, তারপরে প্রোডাক্ট যেটা আছে এটাকে টেনে ডুপ্লিকেট করে দিলাম, ঠিক আছে? ডুপ্লিকেট করে এখানে দুটো হয়েছে, একটাকে টেনে নিচে নিয়ে আসলাম, আবার এর নিচে কি আছে, গ্যাপ আছে না, এই গ্যাপটাকেও কি করলাম, একটা ডুপ্লিকেট করলাম, করার পরে মানে এর সাথে একটা মানে একটা গ্যাপ। একটার থেকে আরেকটা একটু যে ফাঁকা স্পেসটা এটার গ্যাপ, তো আমি এখানে দিলাম এটা, দেওয়ার পরে এখন আমি কি করবো, এখানে ধরেন আমি অন্য প্রোডাক্ট রাখতে চাই, আমার ওয়েবসাইটে তো অন্য কোনো প্রোডাক্ট নাই, কারণ আমি এখানে চাইতেছি এখন এই ক্রিমের এখানে আমি লিখবো টি শার্ট, তাহলে কি করবো, এই যে টাইটেল এখানে দেখেন ক্রিম লেখা আছে, কিন্তু এটার উপরে একটা ক্লিক করলাম, এই সেটিং এর ক্লিক করলাম, অপশনে ক্লিক করলাম, এখান থেকে যে ক্রিম পাইছেন টাইটেল, এখানে এখন লিখে দেন টি শার্ট, লিখছেন টি শার্ট হয়েছে, চলে আসছে টি শার্টের ক্যাটাগরি। এখন যদি আপনার এখানে এই প্রোডাক্টের তো ক্যাটাগরি চেঞ্জ করতে হবে, প্রোডাক্টের উপরে একটা ক্লিক করেন, এইখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে, সরি প্রোডাক্টের উপরে যেখানে অপশনে যান, তারপর একটু নিচের দিকে স্ক্রল করেন, দেখেন এখানে লেখা আছে ক্যাটাগরির অপশনগুলো দেওয়া আছে, কোথায় গেল, ব্রাউন ক্যাটাগরি, ক্যাটাগরি
ক্যাটাগরি কই গেল? কালকে তো এখানেই ছিল। টি-শার্ট তো আছে। এখন এর মধ্যে আমি প্রোডাক্টটা চেঞ্জ করতে যাচ্ছি। তাহলে এখান থেকে এই যে প্রোডাক্টের অপশনে ক্লিক করলাম, করার পরে নিচের দিকে যদি এখন স্ক্রল করি, এই যে দেখেন এখানে ক্যাটাগরি পাইছেন। ক্যাটাগরি এখানে আমার কি কি সিলেক্ট করা আছে? ক্রিম আর শ্যাম্পু। তো আমি এগুলোকে এখন চেঞ্জ করে আমি ওয়েবসাইটে যেগুলো ক্যাটাগরি বানাইছি ওখান থেকে ধরেন এই যে এখানে ফেস ওয়াশ আছে, লোশন আছে, শুধু আমি এখানে ফেস ওয়াশ দিতে চাইতেছি। ফেস ওয়াশে ক্লিক করলাম, এখানে শুধু ফেস ওয়াশ ক্যাটাগরিতে আমার একটাই প্রোডাক্ট আছে, চলে আসছে। যদি টি শার্ট থাকতো তাহলে টি শার্ট প্রোডাক্ট টি শার্ট সিলেক্ট করে দিতাম, এখানে শুধু টি শার্ট দেখাইতো। এইভাবে আপনারা আনলিমিটেড প্রোডাক্টের ক্যাটাগরিও তৈরি করতে পারেন এখানে সামনে শো করার জন্য। বুঝতে পারছেন? আগে ওখানে তৈরি করব। আগে ওখানে ক্যাটাগরি ক্রিয়েট করবেন। কোথায় ক্রিয়েট করবেন? এখান থেকে এই যে ই-কমার্সের ভিতরে প্রোডাক্ট, এখান থেকে ক্যাটাগরিটা ক্রিয়েট করে নেবেন। তারপর প্রোডাক্ট আপলোড করবেন ওই ক্যাটাগরির আন্ডারে, করার পরে এখানে এসে সিলেক্ট করে দিবেন। ক্লিয়ার? কালকের ভিডিওটা দেখলে বুঝবেন, আজকেরটা দেখলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। তো করার পরে এখানে অ্যাপ্লাই করে দেন, আপডেট করে দেন, ব্যাস ঝামেলা শেষ। এইভাবে আপনারা সামনের ক্যাটাগরিটা চেঞ্জ করতে পারেন। আর প্রোডাক্ট আপলোড তো বলা লাগবে না। আর কালকে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে আমাদের ওই ওয়েবসাইটে দেখাচ্ছি, কালকে আমরা একটা জিনিস দেখছিলাম না যে ওই ওয়েবসাইটে একটা প্রোডাক্ট ছিল আচারে, থামেন আমরা দেখাই। আমরা হচ্ছে পিঙ্কিটাতে ছিলাম তাই না? পিঙ্কি ডট শপে যাই, যার পরে এখান থেকে আমরা যে পিঙ্কিটাতে একটা আচার আপলোড করছিলাম না, আচার কি রাখছিলাম না, ডিলিট করে যে আছে আচারের এটাতে ওদের ওয়েবসাইটে আমাদের এখানে ডিফল্টে ওজন দেখাচ্ছিল না, এখানে কত গ্রাম? 400 গ্রাম দেখাচ্ছিল, কিন্তু আমাদেরটাতে দেখাচ্ছিল না। দেখেন আমাদেরটাতেও দেখাবে যদি আমরা এখানে একটা ক্লিক করি, দেখাচ্ছে এখন। এটাই আমরা ভুলে গেছিলাম, মানে আগে ওদেরটাতে আমরা এখানে সিলেক্ট করছিলাম, বাট আমাদেরটাতে এটা সিলেক্ট করছিলাম না। দেখেন এখানে এখন চলে আসছে না গ্রামটা, মানে ক্লিকের জন্য আমরা এটা খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, বাট এইখানেই আছে, আমরা খুঁজে পাই নাই। ঠিক আছে? দেখেন আমাদের এখানে প্রোডাক্টে যদি আমরা অ্যাড করতে যাই, বাই নাও করি, তাহলে দেখেন আমাদের আগের ওয়েবসাইটে যেমন বিকাশটা ছিল এইটাতে নাই। তো এটা কি করে করবেন? দেখেন এখানে শুধু ক্যাশ অন ডেলিভারিটা আসছে, আর প্রোডাক্টের সাথে অটোমেটিক ঢাকার ভিতরে হলে 60 টাকা, ঢাকার বাইরে হলে 120 টাকা, এটা কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা আপনারা কোথা থেকে চেঞ্জ করবেন এগুলো কিন্তু আমি শিখাইছি, বলতে পারবেন না যে শিখাই নাই। আচ্ছা, এখান থেকে যদি আপনি এগুলোও চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জও করতে পারেন, কিন্তু আমার মনে হয় নাম, ঠিকানা, নাম্বার আর ইমেলটা আমাদের দরকারি, এই জন্য আমি এই 4টা অপশন রাখছি। আমার অত জিপ কোড তারপরে স্টেট অ্যাড্রেস এরকম দরকার নাই। এগুলোতে বাংলাদেশে অনেক প্যারা মনে করে, অনেকে জিপ কোড জানেই না যে আমার জিপ কোডটা কি। তো আমি এখান থেকে এখন বিকাশ নগদ রকেটটা অ্যাড করব, তার জন্য কি করব? এখান থেকে প্লাগইনে যাব, যারপরে অ্যাড নিউ প্লাগইন, এখান থেকে ওপেন লিংক ইন নিউ ট্যাব করব। করার পরে এখান থেকে কি সার্চ করব? শুধু বিকাশ লিখে, বিকাশ লিখে সার্চ করলে দেখেন একটা প্লাগইন আসবে যার নাম হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে। এই যে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে পাইছেন, এটাকে করে নিব ইনস্টল। এটা আমার ইনস্টল করে দেওয়া উচিত ছিল সবারটাতে একবারে, আমার করতে মনে নেই। অনেকেরটাতে করা আছে, অনেকেরটাতে করা নাই। তো এখান থেকে কি করব? আমরা এটা অ্যাক্টিভ করব। করার পরে দেখেন এটা অ্যাক্টিভ করার পরে আমাদেরকে এই পেজে নিয়ে আসছে। এখানে কি বলছে? ক্যাশ অন ডেলিভারি অ্যাক্টিভ আছে না? এখন আমরা যদি এখান থেকে চাই বিকাশটা অ্যাক্টিভ করতে, তাহলে বিকাশ অ্যাক্টিভ করে নিব। তারপরে যদি চাই আমরা নগদ, রকেট এগুলো অ্যাক্টিভ করতে, করে নিতে পারবো। তো এখান থেকে হ্যাঁ, তো এখান থেকে কি কি অ্যাক্টিভ করব বলেন ঈশা? বিকাশ শুধু। করার পরে দেখেন এখন আমরা কি করব? বিকাশের এখানে ফিনিশ সেটআপে যাব। এগুলো এর আগেও একবার দেখাইছি, আবার দেখাচ্ছি। করার পরে বিকাশের ডায়াল কোড কত? *247# না? 247 # দিলাম। দেওয়ার পরে কি আছে? এখানে রকেট অ্যাকাউন্ট আছে, এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো বিকাশ। কি করবো তুমি? লিখছি। লেখার পরে আরেকটু নিচে যাই, এখান থেকে বিকাশ লিখছি, টোটাল অ্যামাউন্টটা এখানে লিখছি। এখানে রকেট পিন লেখা আছে না? এখানে দিব বিকাশ পিন, বিকাশ পিন। তারপর ট্রানজ্যাকশন আইডি যা আছে এইভাবেই থাকবে। এখন এখানে কি করে দিব? এটা সেভ করে দিব। দেখেন এখানে ইরর ধরতেছে না কিছু। যদি এটা আমি ফিক্স করে দিই তাহলে এখান থেকে ফিক্স করে দিই, ফিক্স অল, ফিক্স অল করে দিয়েছি, ফিক্স হয়ে গেছে। এখন দেখেন এখানে কি বলছে? আপনি কি বিকাশ চার্জ নেবেন 1 টাকা 80 পয়সা হারে? যদি বিকাশ ক্যাশ আউট চার্জ নেন তাহলে কি করবেন? জাস্ট এখানে ক্লিক করে দিবেন, আপনার যে টাকা পাঠাবে তার সাথে অটোমেটিক বিকাশ চার্জটা অ্যাড হয়ে যাবে, ক্যাশ আউট চার্জ। আর আপনি যদি চান না আমি নিব না, কারণ অনেক ওয়েবসাইট নেয় না,
তো আপনারা যদি চান যে নিব না, তাহলে এখান থেকে এটা করার দরকার নাই। তারপরে তারপরে দেখেন এখানে কি আছে, এখানে আছে অ্যাড অ্যাকাউন্ট ডিটেলস আছে না, এই ডিটেলসের এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব। করার পরে এখানে আমরা কিউআর এর স্ক্যানারের ছবিটা দিয়ে দিতে পারি আমাদের। আর এখান থেকে কি করবো, অ্যাকাউন্ট নাম্বার দিব, অ্যাকাউন্ট টাইপ দিব। অ্যাকাউন্ট টাইপ কি হবে, আমাদের পার্সোনাল, কারণ এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, আমাদের তো মার্চেন্ট বা আমরা হচ্ছে এজেন্ট না, তাহলে আমাদের পার্সোনাল। আর এখান থেকে অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটা সেটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো যদি মোবাইল নাম্বার না দিতে চান তাহলে শুধু কিউআর কোডটা অ্যাড করবেন। এখন অনেকের আছে বাটন ফোনে তারা বিকাশ ইউজ করে, টাচ ফোনে না, সেক্ষেত্রে তারা কি করবে, তাদের তো নাম্বার এখানে আপনাকে দেয়াই লাগবে, সে তো আর স্ক্যান করতে পারতেছে না। তো ব্যবসা করতে হলে আপনাকে অবশ্যই একটা নাম্বার যেটা আলাদাভাবে ব্যবসার জন্য এরকম রাখতে হয়। মনিকা আপু ঠিক বলছি না ভুল বলছি? এখন বিকাশ নাম্বারটা বলেন। যদি আমরা এখানে আসি, আসার পর এখানে যে একটা রিলোড করি, রিলোড করার পর দেখেন এখানে বিকাশ চলে আসছে। এতক্ষণ শুধু ক্যাশ অন ডেলিভারি ছিল না, বিকাশ আসছে। এখন যদি বিকাশে ক্লিক করি, দেখেন এখানে বিকাশে সব কিছু বলে দিচ্ছে যে এখানে চলে যান, ইউ নিড টু সেন্ড আস 400 টাকা লেখা দিছে। লিখে দেওয়ার পরে এখানে কি বলছে, অ্যাকাউন্ট টাইপ হলো পার্সোনাল, তার মানে পার্সোনাল অ্যাকাউন্টে ক্যাশ আউট হয় না, সেন্ড মানি করতে হয়, এটা ওরা সবাই জানে, ক্যাশ আউট করলে জীবনেও আসবে না। তারপরে এখানে এই নাম্বারে সে ক্যাশ আউট করবে, তার যে বিকাশ নাম্বারটা আছে সে টাকা দিচ্ছে, সে এখানে ওই বিকাশ নাম্বারটা দিয়ে দিবে, ট্রানজেকশন কোডটা দিয়ে দিবে। দেওয়ার পরে কি করবে, প্লেস অর্ডারে ক্লিক করলে আপনি মিলাই নেবেন যে এই অ্যাকাউন্ট থেকে টাকাটা আসছে কিনা, ঝামেলা শেষ।